TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের যে সন্তানরা আছে তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে কিন্তু ডিসিপ্লিন নেই, আবার অনেকের ট্যালেন্ট কম কিন্তু ডিসিপ্লিন আছে। এই যে দুটো সমন্বয়ে মানুষ কোথায় যায়, আমার ছেলের ভবিষ্যৎটা কোথায় যা নির্ধারিত হবে, সে কি খুব ভালো একজন তার প্রতিভা দিয়ে বড় কোনো জায়গায় যেতে পারবে, ভবিষ্যতে ভালো মানুষ হতে পারবে, জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে, নাকি কোথায় গিয়ে তার শেষ হবে? আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিভা নাকি শৃঙ্খলা, সফলতার আসল চাবিকাঠি কোনটি? এই দুটোর মধ্যে এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সন্তানদের দিক নির্দেশনা দেব, ভবিষ্যতের আলো তাদের মাঝে ছড়িয়ে দিতে চাই আলোচনার মধ্যে দিয়ে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 6463079828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় শিক্ষক জনাব খোকনউদ্দিন ববি, সিইও ববি তারিক টিউটরিং সেন্টার এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। জনাব খোকনউদ্দিন ববি, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN24 দর্শকবৃন্দ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি আপনি ছাত্রছাত্রীদের নিয়ে অনেক ব্যস্ত থাকেন, তারপরেও ছাত্রছাত্রীদের এই প্রতিভা বিকাশের ক্ষেত্রে আপনার অসামান্য যে ভূমিকা রয়ে গেছে, সেটা তারপরেও আমাদের স্টুডিওতে আসেন এগুলো বলবার জন্যে। তো সে কারণে আপনার প্রতি আমরা ঋদ্ধ। তো আজকের যে বিষয়টি, প্রতিভা নাকি শৃঙ্খলা, এই যে সফলতার আসল চাবিকাঠি কোনটি, এটি যে কেন আমরা আজকে আলোচনা করতে চাই, এই গুরুত্বটা একটু আমরা দর্শকদের সামনে তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, মানুষের জীবনের গল্প যেন বিস্ময়কর যাত্রা। কেউ জন্মগতভাবে অসাধারণ প্রতিভা নিয়ে পৃথিবীতে আসে, আবার কেউ হয়তো সাধারণ ক্ষমতা নিয়েও অদম্য পরিশ্রম, ধৈর্য আর শৃঙ্খলার মাধ্যমে নিজের ভাগ্য নিজেই গড়ে নেয়। কিন্তু প্রশ্ন হলো, জীবনের এই দীর্ঘ দৌড়ে শেষ পর্যন্ত কে জয়ী হয়? ট্যালেন্ট নাকি ডিসিপ্লিন, অর্থাৎ প্রতিভা নাকি শৃঙ্খলা? আমরা প্রায়ই দেখি কোনো শিশুর অসাধারণ মেধা আমাদের মুগ্ধ করে। কেউ খুব দ্রুত শেখে, কেউ আবার স্বাভাবিকভাবেই দক্ষ। কিন্তু ইতিহাসের পাতা খুলে দেখলে আর বাস্তব জীবনের দিকে তাকালে একটি গভীর সত্য আমাদের সামনে চলে আসে, আর তা হলো শুধু প্রতিভা নয়, সব সফলতার পেছনে সবচেয়ে বড় শক্তি হলো নিয়মিত প্রচেষ্টা, আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা। যেমন একজন সঙ্গীত শিল্পীর সুরের পেছনে থাকে তার বছরের পর বছর অনুশীলন, একজন ক্রীড়াবিদের বিজয়ের পেছনে থাকে হাজারো ভোরের ঘাম, আর একজন বিজ্ঞানীর আবিষ্কারের পেছনে থাকে অগণিত ব্যর্থতা ও অদম্য অধ্যবসায়। অর্থাৎ প্রতিভা হয়তো একটি বীজ, কিন্তু সেই বীজকে মহিরুহে পরিণত করে শৃঙ্খলা। আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে, যেখানে প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া এবং নানান বিভ্রান্তি আমাদের মনোযোগকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে, সেখানে শৃঙ্খলা যেন হয়ে উঠেছে সফলতার সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ প্রতিভা আপনাকে শুরুতে এগিয়ে দিতে পারে, কিন্তু শৃঙ্খলা আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়। তাই আজকের অনুষ্ঠানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব, প্রতিভা ও শৃঙ্খলার এই চিরন্তন লড়াইয়ে আসলে কার বিজয় হয়, কিভাবে একজন শিক্ষার্থী নিজের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করতে পারে, পরিবার, শিক্ষক ও সমাজের ভূমিকাই বা এখানে কতটুকু, এবং ভবিষ্যতের পৃথিবীতে কোন গুণটি সবচেয়ে বেশি মূল্যবান হয়ে উঠবে। কারণ দিন শেষে জীবনের শেষ হাসিটা হয়তো সেই মানুষটি হাসেন যিনি প্রতিদিন নিজের স্বপ্নের জন্য নিরলসভাবে কাজ করে যান। তো সুপ্রিয় দর্শক, আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ শিক্ষক, সফল শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের পথপ্রদর্শক, ববি তারিক টিউটরিং সেন্টারের সিইও জনাব খোকনউদ্দিন ববি। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, ট্যালেন্ট ভার্সেস ডিসিপ্লিন, অর্থাৎ প্রতিভা বনাম শৃঙ্খলা, সফলতার আসল চাবিকাঠি কোনটি? জনাব
খোকনউদ্দিন ববি, আমরা আজকের এই যে বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা তুলে ধরেছি। তো আপনার কাছে প্রথমেই জানতে চাইবো এই বিষয়ের উপরে যে অনেকেই মনে করে থাকেন যে জন্মগতভাবে প্রতিভাই বোধহয় সফলতার মূল চাবিকাঠি, এটা অনেকেই আমরা মনে করে থাকি। গার্ডিয়ান হিসেবে একসময় আমিও তাই মনে করতাম। তো একজন শিক্ষক হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে আপনার অভিজ্ঞতায় প্রতিভা নাকি শৃঙ্খলা কোনটি বেশি গুরুত্বপূর্ণ? থ্যাংক ইউ রানা ভাই, আপনি অনেকটা সামারাইজ করে দিয়েছেন এটা, যে আমরা একটা কথায় আছে যে শেষ ভালো যার সব ভালো তার, তাই না? এখন সব ভালো যার শেষ ভালো তার। আচ্ছা মানে রাইট, শেষটা ভালো হইলে আমরা মনে করি ফাইনালি যাক ভালো হয়েছে। তো এখন ট্যালেন্ট যেটা আছে এটা একটা বাচ্চাদের, যেটা আপনি বললেন, শুরু করে তার যাত্রা, কিন্তু ডিসিপ্লিনটা শেষ করে। তো এখন অনেকের যদি ট্যালেন্ট থাকে কিন্তু ডিসিপ্লিনটা না থাকে, যাত্রা শুরু হবে, অসুবিধা নাই, সে তার আগাইতে থাকবে, আজকে ভালো করবে, কালকে ভালো করবে, কিন্তু গ্যারান্টি কি সে যে শেষ পর্যন্ত ভালো হবে? মানে সে হয় একটা ভালো কলেজে গেল, ভালো জব পাইলো, এইটার গ্যারান্টি কি? সো সামটাইমস আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখি, ফর এক্সাম্পল, আমি তো দীর্ঘ প্রায় 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচিং এর, আমার অনেক স্টুডেন্টরা অলরেডি বড় বড় প্রফেশনাল জবে আছে। একটা প্যাটার্ন আমি ফলো করছি, অনেক জিনিয়াস গুলাই সামটাইমস ওই লেভেলে যাইতে পারে না, আবার যারা একদম মডারেট ছিল, মানে খুব বরঞ্চ বিলো অ্যাভারেজ, তারা এখন অনেক বড় বড় পজিশনে আছে অ্যাকচুয়ালি। কেউ কেউ লয়ার্স, ডক্টরস, বড় বড় গভর্নমেন্টাল পজিশনে, আইটি জব। এমনকি তারা কল করে আমাকে বলেও যে, সেদিন একজন বলতেছে যে, ববি তোমার সেই মোটিভেশনাল টকগুলো আমার খুবই উৎসাহ দিত, আমি আজও মনে করি আমি এখন 200,000 উপরে ইনকাম করতেছি। ইটস দ্য গ্রেট, আই মিন। কিন্তু তারা ছিল জাস্ট নর্মাল, বাট এই যে একটা ডিসিপ্লিনে ছিল। সো দেখা যায় যে ডিসিপ্লিনের কারণে তার শেষ পর্যন্ত এত ভালো একটা জব মিলছে। সো ট্যালেন্ট শুরু করে যাত্রা, ট্যালেন্ট শিওর দরকার আছে, কিন্তু ট্যালেন্ট থাকলে একলা এনাফ না যদি ডিসিপ্লিনে না থাকে। এটাই আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা থেকে জানি আমি। মানে ট্যালেন্টটাকে কাজে লাগায় বা সফল করে তোলে ডিসিপ্লিনটা, এটাই আপনি বলতে চাচ্ছেন। তাহলে আপনার এই দীর্ঘ, যেটা আপনি বললেন 22 বছর ধরে শিক্ষকতার পেশায় আছেন, তো এই যে দীর্ঘ শিক্ষকতার জীবনে এমন কোন শিক্ষার্থী, যদিও আপনি উদাহরণ দিলে অনেকেই দেখেছি যে অসাধারণ প্রতিভা ছিল কিন্তু শৃঙ্খলার অভাবে পিছিয়ে পড়েছে, আবার ঠিক উল্টোটা যে এমন আছে যে যারা খুব বেশি প্রাকৃতিক প্রতিভা থাকলেও নিয়মিত পরিশ্রম বা শৃঙ্খলার কারণে সে অসাধারণ দক্ষতা দেখিয়েছে, এরকম দু একটি উদাহরণ কি দিতে পারবেন? অবশ্যই অবশ্যই। যেমন আমার বেশ কিছু স্টুডেন্ট, আমি যখন এসএটি ইনস্ট্রাক্টর, তারা অনেকে আছে ন্যাচারাল ট্যালেন্টের কারণে বেশ ভালোই করতে পারে, কিন্তু এবং তারা আমার ক্লাসে খুব হ্যাপি। এবং আমার আর একটা স্টুডেন্ট ছিল, সে খুব বেশি হার্ড ওয়ার্ক করতো, কিন্তু সে একটু আপসেট হয়ে যেত কারণ তার ফ্রেন্ড ভালো করতেছে তার ওই গড গিফটেড ট্যালেন্টের জন্য, কিন্তু সে ওই লেভেলে যাইতে পারতেছে না। যেমন সে, তার ফ্রেন্ড পাইতো 1400-এর উপরে স্কোর আমার প্র্যাকটিস টেস্টে এসএটিতে, 1500 সামটাইমস, কিন্তু সে পাইতো 1250-1300 এরকম, কিন্তু খাটতো কিন্তু সেই বেশি। কিন্তু ফ্রেন্ডটা সামটাইমস ব্র্যাগিং করতো, আই লুক এট দিস, আই ডিড বেটার, ওকে। কিন্তু একটা ছিল তার যেটা কনস্ট্যান্ট, সে কিন্তু গিভ আপ করে নাই, সে কন্টিনিউয়াসলি চালিয়ে গেছে। সে আমার সাথে আসে মাঝে মাঝে কান্নাকাটি করতো, আমি কিভাবে পড়াশোনা করবো। আমি বলতাম এইভাবে পড়ো, দরকার একটা গোল সেট আপ করো, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়ো, মোট কথা আমি অ্যাডভাইস দিতাম, সেটা মানতো। আর আরেকজন, সে ভালো স্কোর করতে বলে আমার সাথে এরকম কথাও বলতো না, অ্যাডভাইসও চাইতো না, আমি তো এমনি ভালো আছি, ভালো করছি। এক্স্যাক্টলি। তারপরে শেষে যেটা দেখলাম আমি, যে কিনা কনসিস্টেন্টলি স্টাডি করতো, তার একটা জিনিস কইরা উঠছে, হাই স্টাডি হ্যাবিটটা, তার স্ট্যামিনাটা। সে কলেজে যাওয়ার পরে লম্বা টাইম স্টাডি করতে পারে, অ্যাসাইনমেন্টগুলো করতে পারে, এবং সে টায়ার্ড হয়ে যেত না, সে পিছাইও যেত না। কিন্তু যেই ছেলেটা খুব ভালো স্কোর করতো ন্যাচারাল ট্যালেন্টের কারণে, কিন্তু সে কিন্তু কলেজে গিয়ে একটু হোঁচট খাইছে। যার কথা বললাম, সে গত বছর অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট হয়ে গেছে। একটা সেন্ট জোন্সের 6 বছর টানা ফার্মেসি, এটা আসলে অনেক একটা হার্ড জব, তাই না? সে স্পেশালি অনেকগুলো মেডিসিনের নাম মুখস্থ করা, লম্বা ধৈর্যের ব্যাপার। সে এই যে সে সবসময় প্র্যাকটিস করতো, এই জন্য তার মাও সেদিন এসে বললো, ভাই সে তো এখন, তার নাম জোয়ানা মেয়েটা, বললো সে তো এখন খুবই ভালো করতেছে, অলমোস্ট 3.9 4.0 সেন্ট জনস ইউনিভার্সিটিতে, এবং সেদিন ফার্মাসিস্ট হয়েও গেল।
কিন্তু আমার ওই আরেকটা স্টুডেন্ট, সে ওই রকম স্যালারি ওয়াইজ যদি আমি কাউন্ট করি, ওই যে মেয়েটা খুব স্টাডি করতো ডিসিপ্লিনের লাইফে, তার স্যালারি ওই ছেলের থেকে হাই, অনেক বেশি। রাইট। সো শেষ কারণ হলো সে ট্যালেন্টটা ছিল, কিন্তু সামটাইমস একটু প্রেশার হইলে স্টাডি হ্যাবিটে তারা ডিপ্রেস হয়ে যায়, যদি দেখা যায় যে হঠাৎ করে স্কোরটা ডাউন হয়ে গেছে, রাইট? কারণ তারা সবসময় খুব হাই স্কোর পায় কিন্তু অভ্যস্ত, বুঝতেছে না ভাই, যে কারণ আমি ট্যালেন্টেড, সবাই সবসময় তাদের প্রশংসা করছে, এগুলো শুনে অভ্যস্ত সবাই, তার পরিবারের আত্মীয় স্বজন, চাচা খালা মামা, তুমি তো খুব জিনিয়াস, ভালো করতেছো, তুমি তো হারবারে যাবো, ওইটা যাবা। কোনো সময় যদি লাইফে ওই রকম আশানুরূপ কিছু না হয়, তখন তারা কিন্তু খুব কুইক ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, এবং ওই কুইক ফ্রাস্ট্রেশন থেকে তাদের উঠানো সামটাইমস সময়ের ব্যাপার। কিন্তু আরেক গ্রুপ যারা কচ্ছপের মতো আস্তে 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 যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি যাচ্ছে, তারা কিন্তু ওই রকম হচটটা খাইলেও সামলে নিতে পারে, বুঝতে পারছেন? এই জন্য যারা এরকম শুধু ট্যালেন্টের উপরে নির্ভরশীল কিন্তু একটা কনসিস্টেন্সি, রুটিন, ডিসিপ্লিন নাই, তাদের জন্য লাইফটা একটু রিস্কি হইতে পারে। তার মানে আপনার এই উদাহরণটা, এবং আপনি বললেনও যে আমরাও ছোটবেলায় পড়েছিলাম এই গল্পটাই, কচ্ছপ এবং খরগোশের দৌড় প্রতিযোগিতায়, তাই না? মানে খরগোশ তো খুব দৌড়ায়, লাফায় লাফায় যেতে পারে, আর কচ্ছপ তো ধীর গতিতে যায়, কিন্তু দেখা গেল দৌড়ের শেষ পর্যন্ত কচ্ছপই জয়ী হলো, কারণ সে কন্টিনিউয়াসলি হেঁটেই গেছে আর কচ্ছপ কিছুদূর যায় ঘুমিয়ে পড়েছে। তো এটাই আপনার যে একদম দুটো বাচ্চার যে উদাহরণ দিলেন, এই কারণে, যদিও আপনি আগেই প্রশ্নটার উত্তর বলেছিলেন, কিন্তু আমি স্পেসিফিকলি আপনাকে জানতে চেয়েছিলাম যে এই ধরনের ঘটনা আছে কিনা আমাদের দর্শক, বিশেষ করে আমাদের বাবা মা যারা সিরিয়াস বাবা মা আছেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তাদের জন্য এই উদাহরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার কাছে একটু জানতে চাইব যে বর্তমান তো ডিজিটাল যুগ বা ডিজিটাল যুগে আমরা আছি, যেখানে সেখানে সোশ্যাল মিডিয়া, প্রযুক্তি শিক্ষার্থীদের মনোযোগে নানান দিক থেকে আমরা দেখছি যে বিচ্ছিন্ন করছে, বিঘ্ন ঘটাচ্ছে। সেখানে এই যে শৃঙ্খলার কথা যেটা আমরা বলছি, এই শৃঙ্খলার গুরুত্ব কতটা বাড়ছে? নাম্বার ওয়ান, এখন হাই ফোকাস আর ডিসিপ্লিন যারা আছে তাকে বলা হয় সুপার পাওয়ার। মানে এই ডিস্ট্রাকশন আসার পরে এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যা অবস্থা হয়েছে, মানে এখন যে তার ফোকাসটা ধরে রাখতে পারবে, সে ভালো কলেজেও চান্স পাবে, ভালো জবও পাবে, কোনো অসুবিধা নাই। এখনকার ইন্টারভিউতে আমি আমার জেনারেশনকে এই অ্যাডভাইস দেই, সবচেয়ে বড় যেটা ডিমান্ড জিপিএও না, এক্সট্রা কারণ, সবচেয়ে বড় হলো ফোকাস। রাইট। সে যদি ইন্টারভিউ বোর্ডে প্রমাণ করতে পারে সে ফোকাসড, জব ডান, এসব জিপিএ টিপে তারা সাইড করে দেবে। কিন্তু হাই জিপিএ, হাই ক্রিডেনশিয়ালস, রেজিউমি টেজিউমি সব স্ট্রং, কিন্তু ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ারের সাথে কথাবার্তায় বুঝে গেছে তার ফোকাস, কনসেন্ট্রেশন অন্যদিকে, ইনস্ট্রাকশন ফলোতে 70%, 80% হচ্ছে, 100% হইতেছে না, ফায়ার, কোনো কথা নাই। কারণ আমার অনেক ক্লায়েন্টরা আছে যারা অনেক বড় বড় পজিশনে হোল্ডার, কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে, তারাই আমাকে বলছে, ববি ভাই আজকালকার তো এই জেনারেশন নিয়ে আমরা বড় বিপদে আসি। বলে কি বিপদে আছে? আমরা আগে হাই স্কুল স্টুডেন্টদের ইন্টার্নশিপ দিতাম, কিন্তু তারা তো আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে পারে না, বলি একটা করে একটা। বললাম ঠিক আছে, তাহলে কলেজ স্টুডেন্ট নেওয়া শুরু করি, হাই স্কুল বাদ, কলেজ স্টুডেন্টকে ইন্টার্নশিপ দেওয়া শুরু করলাম, সেই প্রবলেম। তাদেরকে ইনস্ট্রাকশন দেই একটা করে একটা, যখন বারবার দিই ট্রেনিং, ওকে ঠিক আছে 70% হয়, 30% হয় না, বললাম কলেজ স্টুডেন্টও বাদ, যারা গ্রাজুয়েশন করছে ওদেরকে জব না দিয়ে ইন্টার্নি নেই, ওদেরকে ইন্টার্নশিপ নিছি, তারাও দেখা যায় কি তাদের পেছনে আমাদের ট্রেনিং এ যে খরচ হয়, তেমন তারা যে ড্যামেজ করে, আমাদের ক্লায়েন্টের লুজ হয়ে যায়, এতে আমাদের বিজনেসে লস হচ্ছে। তাহলে এখন আমরা লেখে পর্যন্ত দিতেছি এই ইনস্ট্রাকশন ABCD, এর মধ্যে দুইটা ছুটে যেতেছে, কারণ তারা ইনস্ট্রাকশন ফলো করতে খুবই সমস্যা, তাদের ফোকাসটা, অ্যাটেনশন রেজিডিউ বলে, তাদের অ্যাটেনশনটা এক জায়গায় লম্বা টাইম ধরে রাখতে পারে না। এই জন্যই এই জিনিসটা তারা খুঁজতেছে অনেক বেশি। তারা বলতেছে 4.0 জিপিএ নিয়ে আসতেছে, সো হোয়াট, আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, কাজ দিলাম আমার কোম্পানিতে, সে যদি করতে না পারে, হি ইজ নো ইউজ টু মি। বুঝতে পারছেন? এখন এই জন্য আমাদের যারা আইভি লিগ ইউনিভার্সিটি যাইতে চায়, আমাদের 11 গ্রেড 12 গ্রেডের জন্য আমার অ্যাডভাইস হবে, প্রুফ করো যে তোমার ফোকাস আছে। কারণ কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপ্লাই যদি হয়, কেউ করে, কেউ MIT-তে অ্যাপ্লাই করে, কেউ ইয়েল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে, কেউ। এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে গত 2 বছর, আমাদের স্টুডেন্টরা এটা জানে না, আমাদের বাংলাদেশিরা স্পেশালি একটু পিছায় সামটাইমস। আমি এটা অ্যাডভাইসটা দিব যে কি খুঁজতেছে তারা ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসাররা, কনসেন্ট্রেশন, ডিপ ওয়ার্কিং ফোকাস, তোমার এই অ্যাবিলিটি আছে কিনা। এটা যদি ইন্টার্নশিপে তুমি প্রুভ করতে পারো, গুড। তোমার ডিউরিং দ্য ইন্টারভিউতে তারা যদি দেখে যে তোমার কোয়েশ্চেনগুলো খুব ফোকাস করে শুনতে পারতেছো, আনসার করতে পারতেছো খুব গোছায়া,
আই কন্টাক্ট ওইদিকে যাচ্ছে না, তারপরে পাও নড়ানড়ি করতেছে না, দেন ইউ ওকে, এইগুলো একটু এক্সট্রা ট্রেনিং এর ব্যাপার আছে, বুঝতে পারছেন? শুধু হাজিরা দিলেই হবে না, ওকে আই এম জিনিয়াস, ওকে। ট্যালেন্টের এক সময় চরম দাম ছিল, এখন ট্যালেন্টের অনেক কাজ কিন্তু এআই করে ফেলতে পারে। সো এই জন্য আগের মতো এরকম ভ্যালু নাই, কিন্তু ফোকাস জিনিসটা, ডিসিপ্লিন জিনিসটা, অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা এখনো এআই করে না, এটা এখনো মানুষ করতে হয়। সো যেই জিনিসটা এআই করতে পারে না এখনো, ওই জিনিসটা সবার ফোকাস করা উচিত। সো এখন দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে হলো অ্যাবিলিটি টু ফোকাস। যে এটাতে কাজ করবে তার জিপি একটু কম হইলো ভালো ইউনিভার্সিটি, তার কলেজের জিপিও একটু কম হইলো ভালো জব গ্যারান্টি। সো তাদের এই জায়গাটাতে এখন কারণ কি, এটা সুপার পাওয়ার হয়ে দাঁড়াইছে, আনবিলিভেবল। কারণ আমার কোচিং সেন্টারেই একটা উদাহরণ দিই, আজকে একটা স্টুডেন্টকে আমি একটা কাজ দিছিলাম, সে ভুলে গেছে, কারণ অ্যাটেনশন হয়ে যায় কত পরে সোশ্যাল মিডিয়া এর জন্য অনেকটাই দায়ী। এক্স্যাক্টলি, কারণ কতক্ষণ পর ফোন বার করতেছে, কি ফোন নেওয়ার পরেও যেন ছটপট, কারণ কি অভ্যাস, স্ক্রোলিং অভ্যাস, তার চোখের পিপল গুলো এরকম করতে থাকে, কারণ এতবার স্ক্রোলিং, রাইট? এখন পুরো একটা কাজ দিলে চোখটা পিপল না লড়াইয়া সে থাকতে পারতেছে না। এখন আমি যে কাজটা দিতেছি এটার পারফরমেন্সটা কতটুকু হবে? আমি চাইবো 100, সে দিবে আমাকে 70, 70, বুঝতে পারছো? তো আমি বললাম যে তোমাকে একটা ইনস্ট্রাকশন দিলাম, তুমি পারলা না কেন? ও আমি তো ভুলে গেছি এটা সেটা, জাস্ট একটা ইনস্ট্রাকশন ফলো করতে পারলো না, 3বার বললাম। বিকজ এই ভুলার পিছনেও শর্ট টাইম মেমোরি, শর্ট টাইম অ্যাটেনশন স্প্যান, এইগুলার কারো পিছনে কি, এই অনলাইন ডিস্ট্রাকশনস, সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন, এইটা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় প্রবলেম। আপনি জবে যান, নো প্রবলেম, সবাই একই হেডেক, তারপরে স্কুলের জন্য একই হেডেক, টিচাররা একই হেডেক, এভরিবডি সাফারিং ফ্রম একই হেডেক। এখন যেহেতু সবাই বুঝতেছে এইটা এখন সবচেয়ে বড় প্রবলেম, এবং ইউএস গভর্নমেন্ট অত তেমন কিছু অ্যাকশন নিতেছেই না, বিকজ ফ্রিডম অফ স্পিচের উপরে দিয়ে সবাই তারা হোয়াটএভার ইউ গট টু ডু ইট। কিন্তু এতে তো আমাদের জেনারেশনের ক্ষতি হইতেছে। এতে প্যারেন্টসরা ওয়েক আপ হওয়া খুবই জরুরি, 1। 2, তাদের যে স্টুডেন্টরা যাদের যে গোল সেট করবে, যে আমি যে এই কলেজে যাব, এই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই সব কিছুর পিছনের জন্য তারা এই একটা জিনিস প্রায়োরিটি দেয়, যে অ্যাবিলিটি টু ফোকাস। এইটা প্রুভ করতে পারবানি যে অ্যাবিলিটি টু ফোকাস, এটাকে বলা হয় ডিপ ওয়ার্ক ভার্সেস শ্যালো ওয়ার্ক। তাদের দেখাইতে হবে ডিপ ওয়ার্ক অ্যাবিলিটি তারা আছে, তাইলেই তারা ছক্কা, জ্যাকপট। এখন এইটা আমি সিক্রেটটা বলে দিলাম সবাইকে, এখন দে শুড অল ওয়ার্ক, বাকি সব এগুলা হলো ব্যাকডেটেড। যদি কালকে পর্যন্ত ওইটা ছিল, ও এটা করছে, আমার ফ্রেন্ড আইভি লিগে চলছে, কালকেই ব্যাকডেটেড হয়ে গেছে। টুডে নিউ রুল হলো, ডু ইউ হ্যাভ হাই অ্যাবিলিটি টু ফোকাস, 1। 2, ডু ইউ হ্যাভ হাই অ্যাকাউন্টেবিলিটি, মানে তোমাকে আমি একটা যদি দায়িত্ব দেই, গ্যারান্টি কি তুমি আমাকে দিবা? তুমি জিনিয়াস, ওকে ফাইন, আই গেট ইট, জবাবদিহিতাটা থাকতে হবে। এক্স্যাক্টলি, আমার ওই স্টুডেন্টকে যে কাজটা দিয়েছি, হি ওয়াজ জিনিয়াস টু, ভেরি স্মার্ট, কিন্তু দেখেন আমার কাজটা ডান হয় নাই, কারণ কি, তার অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, ওই দায়িত্ববোধটা নাই। বুঝতে পারছেন? সো অ্যাকাউন্টেবিলিটি এই একটা ওয়ার্ড, আর অ্যাবিলিটি টু ফোকাস এই দুইটা ওয়ার্ড যে প্রুভ করতে পারবে, সে কলেজে হোক, হাই স্কুলে হোক, জীবনের যেই পদক্ষেপে যাবে, সাকসেস গ্যারান্টি। এবং এটার জন্য প্রয়োজনীয় হচ্ছে ডিসিপ্লিন, যেটা ঘুরে ফিরে সেই জায়গায় আসছে। তো আপনি একটু আগে বললেন যে আপনার শিক্ষকতা জীবনে, বা আমরা যদি দেখি একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী বা আমার সন্তান আপনাদের কাছে স্কুলে হোক কিংবা কোচিং সেন্টারেই হোক, 2 ঘন্টা 3 ঘন্টা সর্বোচ্চ 4 ঘন্টা থাকে, তাই তো? তার বেশি হয়তো নয়। তো এক্ষেত্রে তার এই শৃঙ্খলা বোধটা বেশি করার জন্য, বা এটাকে একদম মানে তার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দেবার জন্য অভিভাবক, এই যে অভিভাবকরা কিভাবে তার সন্তানদের মধ্যে শৃঙ্খলাটা গড়ে তুলতে পারেন, যাতে তাদের প্রতিভার যে সঠিক মূল্যায়ন বা বিকাশ, সেটা কিভাবে করতে পারবে অভিভাবক? ওয়েল রানা ভাই, এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি, কারণ আমি তো প্রতি বছর আমার টিচিং এর স্টাইল চেঞ্জ করি। এইটা অভিভাবকদের এই ক্ষেত্রে তারা চেষ্টা করলো, এটা আগের থেকে অনেক দুর্লভ, অনেক হার্ড হয়ে দাঁড়াইছে, কারণ তাদের নিজস্ব এখন জব করে বেশি, আমাদের বাংলাদেশি কমিউনিটি সবাই হাজবেন্ড ওয়াইফ দুইজনই, সো এখন তাদের নিজস্ব সময়টা কম, 1। এখন আপনি যেটা বললেন, তাহলে ডিসিপ্লিন কিভাবে বাড়াবো, রাইট? আমি যেটা করছি, 8 ঘন্টা করে দিছি আমার 4 ঘন্টার জায়গায়। আচ্ছা, গত বছর ছিল 6, তারপরে আসি 7, এবার অলমোস্ট 8। ওয়াই? এছাড়া উপায় নাই।
এই বাচ্চারা যে আমার যে এসএইচএসসি স্টুডেন্টরা একটা অনেক বড় গ্রুপ আছে এসএটি স্টুডেন্টও, আমি যদি ওদেরকে জাস্ট 4 ঘন্টা করাই, আগে যেটা করাইতাম, তারপরে আমি ছেড়ে দেই, আমি যেটা দেখছি ঘরে গিয়েই ভিডিও গেম শুরু করে দিয়েছে সারাদিন। কারণ কি ঘরে কেউ নাই, বাবা মা ওয়ার্ক, ঘরে দাদা দাদিরা থাকে, নাইলে নানা নানি, তারা দুধ ভাত, পাত্তাই পায় না, তাদের কোনো মানে ওরা কোনো পাত্তাই দেয় না, রাইট? ওরা তাদের মতো করে তাদের কাজ করবে, এই তো। তাইলে কি দাঁড়াইলো, এখন প্যারেন্টসরা তো আমাদের উপরে ভরসা করে তাদের বাচ্চাদের দিছে। তা আমি তো খেয়াল করে দেখলাম যে ওদেরকে যদি আমি বুঝিয়ে দিলাম, কিন্তু তার ট্যালেন্ট তো বুঝলো, কিন্তু ডিসিপ্লিন মানে কি, সে একটা ঘরে গিয়ে একটা ভালো স্টুডেন্টের মতো, আমরা যেরকম ছোটবেলায় খাতা নোট বার করে এটা প্র্যাকটিস করতাম, এইগুলার দিন চলে গেছে। আচ্ছা, ভুলেই যায়। খাতায় কিন্তু ক্লাসের নোট নিবে, জাস্ট নাম কাও আসতে, শো অফ, ঘরে গিয়ে অ্যাকাউন্ট খুলবে না। কারো কারো প্যারেন্টসরা খুব একটু সিরিয়াস, তারাই হয়তো 2-4 জন, এখন আমার 2-4 জন চান্স পেলে তো আমার ব্যবসা টিকবে না, আমার সবাই তো চান্স পাইতে হবে। তখন আমি চিন্তা করলাম, ঠিক আছে, তো এই স্টুডেন্টকে আমি লম্বা টাইম রাখবো। আমি ট্রাই করছি লাস্ট ইয়ার, প্রথমে 5, তারপর 6, তারপর এইবার একদম 7 থেকে 8 নিয়ে আসছি। একটা প্রথম একটু কষ্ট হয়েছে, কিন্তু দেখছি স্ট্যামিনাটা বাইরে গেছে। আমি এবং আমার একটা টিম নিয়ে তাদের রুল করতেছি। সকালে প্রথমে একটা পাস পড়াইতেছি, তারপরে বলতেছি তুমি এটা যদি কয়েকদিন পরে টাইগার গ্রুপ, গডজিলা গ্রুপ, কিংকং গ্রুপ, বিভিন্ন গ্রুপ বানাইতেছি, যে তুমি এটা করলে আরেকটা গ্রুপে আগাবা। আস্তে 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 তারা একটু কম্পিটিশন করতে করতে আগাইতেছে। ওদের ফোন নিয়ে নিতেছি, ডিভাইস নিয়ে নিতেছি কমপ্লিটলি। যখন তারা 7 ঘন্টা 8 ঘন্টায় পুরো সামারে আমার সাথে ডিভাইস ছাড়া, ফোন ছাড়া আসে, আমি আসলে তাদেরকে কি ট্রেনিং দিতেছি? একটাই, ডিসিপ্লিন, রাইট, আর ফোকাস। কারণ আমি বুঝতে পারছি যদি আমি ওদের ফোকাসটা ইমপ্রুভ করি, ওরা যখন এসএইচএসসি পরীক্ষা অথবা এসএটি পরীক্ষা রিডিংটা করবে, ওদের সিলিং স্টেকটা কম হবে, অ্যাটেনশনটা ভালো থাকবে, স্কোর অটোমেটিকলি উপরে উঠবে। এই যে অ্যাটেনশনটা কম একটু থাকে না, এবং ঘরে প্র্যাকটিস কম হয়, এই কারণে ওদের সিলিং স্টিকটা বেশি হয়। এতেই কিন্তু ওদের চান্সটা হেরে যেতেছে, এতে ওরা না পাইতেছে ভালো স্কুলের চান্স, আর আমাদের দুর্নাম হওয়ার সম্ভাবনা। তখন আমি দুইটাই বলছি, সলিউশনটা কি, এটা ছাড়া উপায় নাই। আমি এইটাই করছি লাস্ট ইয়ারে, আমাদের সাকসেস ছিল মাচ হায়ার, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সবচেয়ে বেস্ট লাস্ট 20 বছরে। আর এই বছর আমি তো টার্গেট নামছি আরো অনেক বড়, আল্লাহ। সো এইটাই আমি দেখতেছি যে ডিসিপ্লিনের মাধ্যমে যখন ওদেরকে আমি ট্রেনিং দিতেই আসি আস্তে 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 ওরাও নিজেরাও বুঝতেছে যে ও ওকে, ও আমি কিছু পারি, আমি তো পারি। তখন ওই ফোন থেকে, ভিডিও গেম থেকে ওরাই আস্তে 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 একটা শরীরে আসতেছে। কারণ একটাই, পরিবেশ। কারণ আমার কোচিং সেন্টারের পরিবেশটা এরকম, বুঝতে পারছেন? এখন প্যারেন্টসরা যদি ওই পরিবেশ ঘরে দিতে পারে, গ্রেট। সঙ্গ দিতে হবে, টাইম দিতে হবে, বাচ্চাদের বাইরে নিয়ে যাইতে হবে। তাদের সাথে কোনো যদি কমিউনিকেশন না থাকে, তারা হবে কি, ওই গেমে যাবে, তারপরে বিভিন্ন তাদের দুনিয়া চলে যাবে। এই জন্য আপনি যে প্রশ্নটা করলেন যে প্যারেন্টসের ইয়েটা কি, প্যারেন্টসের ওটা টাইমটা, যেহেতু অধিকাংশ সময় ধরেন আপনি 8 ঘন্টা রাখলেন, বাকি 16 ঘন্টা তো তাদের কাছে, রাইট, তারপরে 16 ঘন্টা তার কাছে। কিন্তু একটা পরিবেশে লম্বা টাইম থাকলে এতটুকু, এর বেশি তো আর রাখা যায় না। এইটাই ম্যাক্সিমাম আমার লিমিট। বাট প্যারেন্টসের আই থিঙ্ক ওইটাতেই ফোকাস করা উচিত, যে ডিসিপ্লিনটা। ধরেন একটু সুন্দরভাবে কথা বলা, তারপরে 10 মিনিট চা খাওয়া একসাথে, একটা রুটিন করে দেওয়া, গোল সেট আপ করা, এইটা তাদের ইনকারেজের মাধ্যমে করতে হবে। কারণ আমি বললাম তো, এই জেনারেশন ইজ ডেঞ্জারাস সিচুয়েশন। প্যারেন্টসরা নিজেরাই কিন্তু জানে না, খালি বলবে ও তোর গেম খেলে, কিন্তু ওরা কেন এত সিরিয়াস ফিল করে না জানেন? কারণ সব প্যারেন্টসের সব বাচ্চারাই গেমে এডিক্টেড, রাইট? তা বলে ওর ছেলেও তো গেম খেলে, ওর ছেলেও গেম খেলে, তখন আমরা ধরে নিছি ইটস নর্মাল। কিন্তু এই নর্মাল জিনিসটা তো করোনা ভাইরাসের চেয়েও ডেঞ্জারাস। এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? সেই জন্য আমি আমার মেয়েরে তো 5-6টা টিচার ঘরে রাখা, একবারে ব্লক, ছোট, কিন্তু কারো জাস্ট বিজি, কোনো ফোনে টোরে যেন না থাকে, বুঝতে পারছেন? সবসময় একটা অ্যাক্টিভিটিসে ইনভলভ করে রাখা। আর তারপরে আমিও সময় দিই ঘরে গেলে, ওরা আমার জন্য ওয়েট করে যে আজকে সারাদিন কি করছো, একটু ফান টান করি। আর নাইলে তো ওদের আমি ডিভাইস কিছু রাখি না। এই জন্য এখন একটু চোখ কান খোলা আছে, আর নাইলে তো হারাই ফেলতাম। তা আপনি একটু আগে বলেছিলেন যে টাইম ম্যানেজমেন্টের কথা বলেছিলেন, তো এই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, টাইম ম্যানেজমেন্টের সাথে সেলফ কন্ট্রোল যেটা জিনিসটা, আত্মনিয়ন্ত্রণ যে বিষয়টা আছে, তো এক্ষেত্রে একজন শিক্ষার্থীর মধ্যে এই আত্মনিয়ন্ত্রণ এবং সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্টের অভ্যেসটা যদি তৈরি করতে হয়, তাদের মধ্যে যদি মানে অভ্যেসটা তৈরি করে তাদের প্রতিভার সঠিক বিকাশটা যদি করতে হয়, তাহলে কি করতে হবে? ওয়েল, নাম্বার 1, একটা গোল সেট আপ করতে হবে। একটা গোল যদি ঘুরে ফিরে একই জায়গায় আসতে হবে, রাইট, একই জিনিস। একটা গোল যদি সেট আপ না থাকে, সে তো প্রতিদিন স্কুলে যাচ্ছে আসছে, তা সে বলবে আমি
সে অন্য মানুষের গোলরে নিজের গোল বানায় নেবে। আচ্ছা, কারণ সবার একটা হাঙ্গার আছে, বুঝতে পারছেন, ইমোশনাল হাঙ্গার, যে আমি কি করব, ও আমার ফ্রেন্ড এটা করতেছে তাহলে আমার এটা করা উচিত, অমুক এটা করতেছে আমার এটা করা উচিত। কিন্তু প্রত্যেককে আল্লাহ একটা কি দিছে, প্রতিভা দিছে, মানে ভিতরে একটা পটেনশিয়ালস। ওইটা কিভাবে সে জানবে সে কিসের উপরে ভালো? প্যারেন্টসের সাথে ডিসকাশনের মাধ্যমে। তাইলে আর সেলফ কন্ট্রোল যেটা বললেন, ওকে আপনি সুইমিং পানিতে যদি না নামা হয় তাহলে কি সাঁতার শিখবে কেউ? প্রশ্নই আসে না। যতই আমি দেখাই না সাঁতার কাটো সম্ভব না, রাইট? তারে সেলফ কন্ট্রোল ট্রেনিং তখনই সম্ভব যখন তাকে পেইনটা দেওয়া হইব। পেইনফুল একটা সিচুয়েশনে আসলে সে এক্সপ্লোর হওয়ার সময় কন্ট্রোলটা করতে হবে, তাই না? আজকাল তারা তো পেইনফুল কোনো সিচুয়েশনে পড়েই না, বোরিং বলতে কিছু নাই তাদের, কারণ সবসময় একটা ফোন থাকে, নেভার বোর্ড। কিন্তু সামটাইমস বোরিং জিনিসটা খুবই, আপনি যদি ওই আগের চাইনিজ ট্রেডিশনে যান, যার মেডিটেশনস বোরিং, এগুলা ইচ্ছা করে তাদেরকে বোরিং সিচুয়েশনে ফালানি হয়তো সেলফ কন্ট্রোল বাড়ানোর জন্য। কিন্তু আজকাল এগুলো নিয়ে কেউ চিন্তা করলে বলবে সে সেকেলে ব্যাকডেটেড, কিন্তু এইগুলাই হলো মেইন। আর আরেকভাবে করা যায় যেটা লম্বা টাইম, আমি যেটা করি স্ট্যামিনা বিল্ড আপ, আমি আমার স্টুডেন্টদেরকে লম্বা লম্বা টাইম প্র্যাকটিস করাই। এই যে পেইনফুল সিচুয়েশনে রাখার মাধ্যমে তাদের কিভাবে কন্ট্রোল করতে হয় সেলফ রে, পেইন ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ওইটা আমি করাই। যে জিনিসটা তারা এনজয় করে ওইটাই, নট লাইক বোরিং জিনিস। ধরেন একটা স্টুডেন্ট সে বললো আমি ম্যাথ করতে খুব ভালোবাসি, ওকে ইকুয়েশনস, আমি ওই জিনিসটা একটু বেশি করে দেই। কেন? করতে 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 একটা জিনিস লাভ হচ্ছে, তার ফোকাসটা বাড়তেছে। দুই, সে লম্বা টাইম এটা করার মাধ্যমে তার ডিসিপ্লিনটা আসতেছে এবং পেইনটাকে সে ম্যানেজ করতে, পেইন আসলেও শরীরে আমি তাদের মোটিভেশন দিই, ইউ কুড ডু ইট, ইউ কুড ডু ইট, ইউ হ্যাভ এ গোল টু ক্যাচ। আমি তাদেরকে বলি তো, ইউ গাইজ আর ফিউচার লিডার্স অফ আমেরিকা। আমার এই ক্লাসে আসে কেউ কেউ ফিউচারের ডক্টর, ফিউচারের লয়ার, ফিউচারের এইটা বড় বড় জিনিস, তখন তারা আরো উৎসাহ হয়, ও আমরা কিছু হবো ফিউচারে। অফকোর্স তোমাদের যেভাবে ট্রেন করতেছি তোমরা হবো না, থেকে হবা, তখন আরো মোটিভেটেড, বুঝতে পারছেন না? এই জন্য এই ধরনের গুড ওয়ার্ডস গুলো যদি প্যারেন্টসরা বলে, তাহলেই সেলফ কন্ট্রোলও বাড়ে এবং গোলটাও সেট করা হয়। কিন্তু ঘরে কিরকম কথাবার্তা হয়, আই ডোন্ট নো, দ্যাটস দ্য প্রবলেম। কেউ না কেউ তাদের পজিটিভ কথা সবসময় বলতে হবে। আমি আরেকটা উদাহরণ দিই, আমার একটা স্টুডেন্ট 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, তার পিছনে 2 সপ্তাহ আমি টানা কাজ করতেছি, সে কন্টিনিউয়াস খালি নেগেটিভ, আমি পারবো না, আমি পারবো না। বলছি না, ওকে তো পারাইতেই হবে। আমি জানি সে পারার মতো জিনিস, কিন্তু তার যে একটা নেগেটিভিটি, আমি তাকে একটা প্যাকেট দিলে করার আগেই তার পুরোটা কুচকায় গেল, এটা তো আমি পারবোই না। আমি তাকে ফলো করে দূর থেকে, যে কি অবস্থা, এটা সে পড়ার আগেই বলতেছে পারবো না, তার মানে এটা তার এই ম্যাটেরিয়াল না, সামথিং ইনসাইড বাদারিং, আমাকে ওইটা ফিক্স করতে হবে। তা আমি তাকে বারবার বললাম ইউ কুড ডু ইট। তারপরে একটা দেখে না, সে যখন বললো আমি পারছি, আস্তে আস্তে আমি আস্তে আস্তে পারছি, আমি আস্তে আস্তে, তখন তার ভিতরে একটা কনফিডেন্স, আরে আমি তো অত খারাপ না যতটা ভাবছি। সে 57 কোয়েশ্চেনে অঙ্কে সে পাইতো 20 সামথিং, আস্তে আস্তে 30 সামথিং, এখন সে 48 49 আসছে আজকে। তার মুখে সে 5 ঘন্টা পরীক্ষা প্র্যাকটিস করার পরে অত টায়ারিং নাই, কিন্তু আগে খাতাটা দিলেই যে টায়ারিংটা এসে পড়তো 1 ঘন্টা কাজ করে, বুঝতে পারছেন? তার মানে কি দাঁড়াইলো, ফিজিক্যাল কাজটা কাজ মনে হবে না, অত স্ট্রেস মনে হবে না যদি বাচ্চারা ওইটা এনজয় করা শুরু করে। রাইট, ওইটাই আমাদেরকে পড়াশোনাটা কিভাবে এনজয়তে পরিণত করতে হয়, এটা একটু সময় লাগবে, প্রথমেই আসে না। অনেক পজিটিভ টকিং করতে হয়, প্র্যাকটিসটা করতে হয়। এটা ট্যালেন্ট থাকলে যথেষ্ট না, অনেক ডিসিপ্লিনের ব্যাপার আছে। অনেস্টলি বিরাট একটা অ্যাক্টিভ কাজ আছে এটার পিছনে। মানে আমার তো এই পুরো সামার বলতে গেলে জানটা ডেইলি বাহির হয়ে ঢুকে এই বয়স নিয়ে কাজ করতে। সো প্যারেন্টসদের একটু খাটতে হবে 3 বছর, তারপরে হবে। রাইট। তা আপনি যে ভালো ফলাফলের কথা বলেছিলেন, এর আগেও বলেছিলেন, শুরুতেও বলেছিলেন, পরীক্ষায় যে তারপরেও আমরা এক্সপেক্ট করি আমার ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করুক, ভালো জিপিএ পাক, বা যেটাই আমরা যেভাবেই বলি না কেন। তো এই যে পরীক্ষায় যে ভালো ফলাফল করার ক্ষেত্রে যে জন্মগত মেধাটা কি বেশি কাজ করছে, নাকি নিয়মিত অধ্যয়নের মাধ্যমে অভ্যেসটা? যদি একটু আগে একটা উদাহরণ দিলে। শিওর, নিয়মিত ডেইলি ডিসিপ্লিনের উপরে কোনো কথা নাই অনেস্টলি, কারণ ডিসিপ্লিন হলো প্রাইসলেস। একটা আমার স্টুডেন্টকে আমি 2 ধরনের পেইনের কথা বলি, পেইন অফ রিগ্রেট, পেইন অফ ডিসিপ্লিন। আপনি ববির যে কোনো স্টুডেন্টকে যদি বলেন কি ধরনের পেইনের কথা ববি বলে, উঠে হাত তুলে পেইন অফ রিগ্রেট, পেইন অফ ডিসিপ্লিন। পেইন অফ রিগ্রেট মানেটা কি? ধরে সে যা ইচ্ছা করলো, নো প্রবলেম, তাকে তো কেউ কিছু বলবে না, আমেরিকা তো কেউ কিছু বলে না,
শিওর, চাইতে থাকো, আগাইতে থাকো, স্কুলে যাও, হাই স্কুলে যাও, কলেজ পাস করো, তারপরে রিয়েল লাইফে পাড়াটা দাও, দেখো সমাজ কি করে। জাস্ট ওয়াচ, ইউর ওন প্যারেন্টস উইল ক্রিটিসাইজ যে আরে তোমার কোনো জব নাই, কি অবস্থা, হোয়াট ইজ দিস, একা একা বসে রাখছো, রাইট? এইটা অলরেডি, এটাকে বলা হয় পেইন অফ রিগ্রেট। তারপরে বাইরে যাও, ফ্রেন্ড সার্কেলরা বলবে কি তোর কিছু নেই, আমার তো জব টব আছে। এই যে একটা সাইলেন্ট পেইন, এই পেইন অফ রিগ্রেট, হয় টুডে পেইনটা নেও, নাহলে টুমরো নো, পেইন নিতেই হবে। জীবিত আসো মানে পেইন নিতেই হবে। অ্যাজ লং এজ ইউ আর ব্রিদিং, পেইন ইজ দেয়ার। এখন কথা হলো কোন ধরনের পেইন। আর পেইন অফ ডিসিপ্লিনটা কি? একটু কষ্ট হবে এখন, বুঝতে পারছেন? এই একটু খাটতে হবে, মনে চাইতেছে না একটু পড়ি, কিন্তু একটু পড়তে হবে। কেন? ভালো একটা কলেজে যেতে হবে, ভালো একটা জব পাইতে হবে। ভালো একটা জব মানে ভালো একটা কলিগ, ভালো একটা কলিগ মানে ভালো একটা পরিবেশ। তখন তো এই পেইনটা অনেক কম আসে লাইফে। সবাই ভালো বলে, শুনতে ভালো লাগে, সবাই সব জায়গায় দাওয়াত দেয়, সবাই ইভেন্টের মধ্যে দাওয়াত দেয়। এই ধরনের জিনিসগুলো তো আমাদের এই জেনারেশনের বাচ্চারা চিন্তাই করতেছে না। ওরা তো এমনভাবে আগাইতেছে, আমার মনে হয় যেমন এত কমফোর্টেবল যে 10 বছর পরে ওদের জন্য যে কি ওয়েট করতেছে আল্লাহ জানে, বুঝতে পারছেন? তো আপনি একটু আগে আপনার একটা স্টুডেন্টের উদাহরণ দিলেন, যে 57টা অঙ্কের মধ্যে প্রথমে 20 নাম্বার পেয়েছে, আস্তে 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 বেড়েছে। তার মানে আপনি একটা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার কথা বলছেন, তাই না? তো এক্ষেত্রে আপনার কাছে কি মনে, বা আপনি কি মনে করেন যে আজকের এই প্রতিযোগিতার যে বিশ্ব আমরা দেখছি, আমাদের চোখের সামনে সব সময় দেখছি, এই বিশ্বে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা কি সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে? সবচেয়ে বড়। আপনি যতজন বড় লোকের ইতিহাস আপনি যদি স্টাডি করেন, মাঝে মাঝে আমি তাদেরকে স্টাডি করি, ঘুরে ফিরে এক জিনিস, কনসিস্টেন্সি। আপনি ওই যে যারাই আছে এখানে, ধরেন স্টিভ জবস বলেন, তারপরে ওয়ারেন বাফে বলেন, যত বড় বড় যারা আছে, এলন মাস্ক বলেন, ওদের হিস্ট্রিটাও যদি দেখেন, তারা দিন রাত পরিশ্রম করছে। ওরা ট্যালেন্ট যে ছিল এটা তো গুড, কিন্তু এটা এনাফ না। সারা কি ট্যালেন্ট একদিনে করছে সবকিছু? নো, ঘন্টার পর ঘন্টা কাজ করছে না। এইভাবে তারা বড় হয়েছে। সো যদি ট্যালেন্ট কারো থাকে, এটা হলো একটা গিফট, এটা আল্লাহর তরফ থেকে। কিন্তু ডিসিপ্লিনটা হলো একটা চয়েস। এইটা আপনার পক্ষ, আপনি নিজে নিলে নিতে পারেন, না নিলেও না নিতে পারেন। নিলেও একটা বেনিফিট, না নিলে আরেক রকমের বেনিফিট। ইউ চুজ। সূরা বাকারার লাস্ট আয়াতেও আছে, তুমি যেটা করবে ওই রকম ভাবে তোমার ফল পাবা। এখন কাউকে তো ব্লেম দেওয়া যাবে না, ইজ আপ টু ইউ, বুঝতে পারছেন? কিন্তু আমরা প্যারেন্টস হিসাবে ওদেরকে বারবার রিমাইন্ডার দিতে হবে, কারণ একটাই, অনলাইন এইবার যে সোশ্যাল মিডিয়া যে ডিস্ট্রাকশনটা আইসা দাঁড়াইছে, আমরা যদি ওদেরকে একবার রিমাইন্ড দেইও, 10 মিনিট পরে খালি। প্রবলেম এই জায়গায়। আমি এই জন্য অনেক ট্রাই করে দেখছি, মোটিভেশন এখন আর এনাফ না। আগে আমি মোটিভেশনাল স্পিকার ছিলাম, এখন আমি নিজেকে বলি ডিসিপ্লিন স্পিকার। কারণ মোটিভেশন দিলে 20% কাজ হয়, ডিসিপ্লিন 80%। ওদেরকে ফোর্স কইরা আমার কাজ করাইতে হয়। তখন এক পর্যায়ে আমি ওই যে কিংকং গ্রুপে উঠাই, তখন ছেড়ে দিলে হয়। কারণ কি, তারা তখন ওইভাবে বিল্ড হয়ে গেছে। তখন তারা নিজে নিজে বুঝে ফেলছে যে ওকে, ইউ নো হোয়াট, আমাদের এখন একটা লেভেলে এসে পড়ছি, ওই লেভেলটা মেনটেন করতে হইলেও কি কনসিস্টেন্ট হইতে থাকতে হবে। তা আপনি একটু আগে স্টিভ জবসের একটা উদাহরণ দিলেন, তাতে করে যে একটা উক্তির কথা আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে, যে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড, তাই না? তো এই বিখ্যাত উক্তিটাকে তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি আরেকজনের কথা বলি, থমাস এডিসন। সবাই জানি, আমরা ছোটবেলা থেকে পড়ছি যে লাইট বাল্ব করছে, উনি কিন্তু ট্যালেন্ট দিয়ে এটা করে না, উনি কিন্তু বারবার ফেল করছিল, রাইট? সবাই জানে যে কত এক্সপেরিমেন্ট, হাজার, অনেক বই খাতায় দেখি থাউজেন্ডস অফ এক্সপেরিমেন্ট কেন করছে? ওনার বিশ্বাস ছিল, ফেইথ, যে আমি করতে পারবো। আজকাল কি কেউ 2বারের জায়গায় 3বার ট্রাই করবে? খুব কম। বলবে না, হয় নাই, ধৈর্য এত কম। এই জায়গায় হইল গিয়ে কি, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। আপনি যেটা বললেন, থমাস এডিসনের হার্ড ওয়ার্কটাই ট্যালেন্টকে বিট করছে, রাইট? কারণ ওইরকম ছিল না, কেউ হয়তো ট্যালেন্ট থাকবে কিন্তু 5বার 10বার ট্রাই করলে বলবে মেবি ইটস নট গোনা ওয়ার্ক। সো এই জন্য আরেকটা জিনিস আছে হলো ফেইথ। কেউ যদি বিলিভ থাকে, কারো কিছু বিলিফ আছে যেটা অন্য মানুষ মনে করবে কি নট রাইট, কিন্তু আমার বড় মানুষের ফিলোসফারদের কাছ থেকে আমি এটা শিখছি, যে সাকসেসফুল পিপল, যে তোমার যে যদি কোনো বিলিফ থাকে যে আমি এটা করলে সাকসেসফুল হবই, ওই বিলিফটা যেন তারা হোল্ড করে রাখে। কারণ অন্য মানুষ তার ওই ভিশন, মিশন এগুলা বুঝবে না। এখন আমি আমার লাইনে যতটুকু বুঝি, এটা আমার একটা প্যাশন, জানা ভাই, আমি টিচিং।
এমন প্যাশন, একটা স্টুডেন্টকে, খারাপ ছাত্রকে ভালো বানাবো, এটা আমি দেখলে আমার মাথায় রাতে মাঝে মাঝে ঘুমায় যে ওকে ভালো বানাইতে হবে, কি করা যায় কি করা যায় কি করা যায়, বুঝতে পারছি, চিন্তা করি আমি, এটা আমার একটা প্যাশন। এখন এইটা যদি আমি বলি আমি এইভাবে করবো, অন্য কেউ বলবে না তোমার এই মেথড কাজ হবে না, কিন্তু আমার ভিতরে একটা ফেইথ এইটা করলেই কাজ হবে। এবং অন্যের কথা শুনে যদি আমি ডুলে পড়ি তাইলে কিন্তু আমার লক্ষ্যতে আমি পৌঁছাইতে পারবো না, বুঝতে পারছেন? এই জন্য এক একজনের বিলিফ এক এক রকম, ওই বিলিফটা যেন সে হোল্ড করে রাখে যদি সে ওই পর্যায়ে যাইতে চায়। এই জন্য ফেইথ বলতে একটা জিনিস আছে, তোমার যদি একটা ফেইথ থাকে আমি এই দিকে আগাইলে, যেমন টমাস এডিসন নেই, তার নিশ্চয়ই একটা ফেইথ ছিল যে আমি লাইট বাল্ব আবিষ্কার করবোই আমি। কত মানুষ কত নিশ্চয়ই ক্রিটিসাইজ করছে, কি তুমি এতবার এক্সপেরিমেন্ট করো, টাকা পয়সা খরচ করো, কিন্তু সে তো হাল ছাড়ে নাই। আচ্ছা, তো আমরা একটু মানে যদি ভ্যালুজের দিকে যদি আসি, সেক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে একজন শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা এবং সবচেয়ে বড় যে অধ্যাবসায়ের যে মূল্যবোধ বা ভ্যালুজ যেটাকে আমরা বললাম, সেটা কিভাবে গড়ে তুলতে পারে? মানে পার্সিভিয়ারেন্স, মানে এটা কিভাবে বিল্ড করতে হয়? প্রথমত অধ্যাপক, এই যে পার্সিভিয়ারেন্স মানে বারবার কাজ করার যে মোটিভেশনটা, এটা আসবে গোল যদি থাকে। আচ্ছা, মানে আমার প্রথমে গোল ছিল আমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হবো, ভালো একটা জায়গায় যাবো, এই তখনই আমি যখন টায়ার্ড হয়ে যেতাম ওইটা মনে পড়লে আমি আবার কাজ করতাম। এখন পার্সিভিয়ারেন্স আসবে যদি স্টুডেন্টের একটা গোল থাকে, একটা ফেইথ থাকে যে আমি এইভাবে করলে পরে আমি একটা ভালো স্কুলে যাব। ফর এক্সাম্পল আমার এখন যে এসইটি ক্লাস, রাইট, এখানে আমি তো হাই স্ট্যান্ডার্ড মেনটেন করি, মানে কি, ও তোমার আজকে দিছি ওদেরকে ইয়েলে 200টা কোয়েশ্চেন, 200 কোয়েশ্চেন, 100টা ভোকাবুলারি ছিল, সো লম্বা 3 hours, অলমোস্ট 3.5 hours টেস্ট, 4 hour টেস্ট সামটাইমস। ওরা টায়ার্ড হয়ে যায় করতে করতে, কিন্তু আমি ওদের এরকম প্র্যাকটিস করাইতেছি বেশ করে, স্ট্যামিনা বিল্ড আপ হয়ে গেছে। কিন্তু বলি যে ঠিক আছে না, তোমার 200-র মধ্যে 160 পাইতে হবে। এখন যারা 160 নিচে পাইছে রিটেক আবার হয় কালকে আরেকটা প্র্যাকটিস করে আবার, মানে তাও আবার ক্লাস শেষে রিটেক, ক্লাসের মধ্যে না, এই যে লম্বা একটা পেনাল্টি। এই যে এইভাবে তারা জানে যে একটা গোল আছে, আমার 160 পাইতেই হবে, ববি বলছে, তখন তারা কিন্তু ঠিকই আমার ক্লাস শেষে দেখতেছি গ্রুপ বাইতে মেয়েদের পড়াশোনা করতেছে, তাইলে তো ঘরে যেত না, কারণ জানে ফেল করলে নো প্রবলেম, তুমি আবার রিটেক, ওই ফেল স্কোরটাও প্যারেন্টসকে আমি পাঠাইতেছি টেক্সট মেসেজে, আবার রিটেক স্কোরটাও পাঠাইতেছি, এতে তারা ঘরের মধ্যে প্যারেন্টসরা ডিসকাশন করতেছে, সে বলে ঘরে একটা এক্সট্রা ভারতী ঝামেলা, কোনো প্যারেন্টসরা তো ফোন টোন নিয়ে যায়, গেম নিয়ে যায়, কারণ খারাপ রেজাল্ট দেখলে, রাইট? এই একটা সিচুয়েশনের মধ্যে আমি কি করতেছি, দুইটা জিনিস, এক, ওদের গোলটা সেট করাইতেছি, গোলটা কি, আমার কাট অফ তোমাকে মিট করতে হবে, টু, গোলটাকে মিট করতে হইলে ওর পার্সিভিয়ারেন্স যেটা বললেন এইটাতে আসতে হবে। আমাদের হাতে সময় নেই, শেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাই আজকের বিষয়ের উপরে, যে এক বাক্যে যদি বলতে আপনি চান বা আপনার কাছে চাইবো বলতে, যে এই জীবনের দীর্ঘ দৌড়, আমাদের জীবনটা তো একটা বড়, তো এই জীবনের যে দীর্ঘ দৌড়ে সত্যিকারের বিজয়ী কে, প্রতিভা নাকি শৃঙ্খলা? জাস্ট ডিসিপ্লিন। যদি গতকাল পর্যন্ত ট্যালেন্ট থাকতো, আজকে থেকে এটা ডিসিপ্লিন। মানে যদি এই জবানায় কোনো মানুষ, বয়স্ক হোক, মিডল বয়স্ক হোক, অথবা একটা স্টুডেন্ট হোক, সাকসেসফুল হইতে চাই এআই ওয়ার্ল্ডে, কারণ ট্যালেন্ট অলরেডি এআই নিয়ে ফেলেছে, তাহলে ডিসিপ্লিনের কোনো বিকল্প নাই। আমি বলি CRD, সি দিয়ে কি কনসিস্টেন্সি, ডি দিয়ে কি ডিসিপ্লিন। মোটিভেশন মানে কি, সে খুব ভালো একটা জিনিস করতে মনে চাইলো, সে করতেছে, এটা বলে মোটিভেশন। আর ডিসিপ্লিন মানে কি, তোমার মনে চাইতেছে না তাও তুমি করতে হবে, এইটাকে বলে ডিসিপ্লিন। আজকালকার সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনে মানুষ সাথে সাথে তার লক্ষ্য থেকে, গোল থেকে সরে পড়ে, একদম বিচ্যুত, একদম। ট্যালেন্ট মানুষরাও এইখানে বিপদটা হয়েছে, আগে সোশ্যাল মিডিয়া ছিল না, ট্যালেন্টরা তাদের ট্যালেন্টের মূল্যটা পাইতো, এখন সোশ্যাল মিডিয়া থাকায় ট্যালেন্ট মাথার মধ্যেই থাকে, ওটা সোল্ড হয় না। এই জন্য যারা ডিসিপ্লিন, তাদের কম ট্যালেন্টটাও হাই প্রাইসে সেল হইতেছে। এখন যে এই ফিলোসফিটা আগে বুঝবে, তারাই নেক্সট 10 years পরে মিলেনিয়ার। অনেক ধন্যবাদ জনাব খোকনুদ্দিন ববি, আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। যদিও আরও অনেক প্রশ্ন আমরা করতে পারতাম, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদেরকে আর আলোচনা শেষ করতে হচ্ছে। তো ববি, খোকনুদ্দিন ববি, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে, এবং যে বললেন যে অনেক পরিশ্রম করে তারপর আবার বাসায় যেয়ে আবার সন্তানদেরকেও দেখতে হয়,
সবকিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের ছাত্রছাত্রী সন্তান যারা আছেন, তারা নিশ্চয়ই উপকৃত হবেন এবং তারা তাদের জীবনের গোল যেটাকে বললেন এবং ফোকাস, সেটা তারা করতে পারবে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ টিভিএন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা প্রতিভা নাকি শৃঙ্খলা, সফলতার আসল চাবিকাঠি কোনটি সেটি বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিয়ে সন্তানদেরকে সেভাবেই শৃঙ্খলা, আপনার ট্যালেন্ট আছে কিন্তু সেই ট্যালেন্টটা তখনই কাজ করবে যদি সে শৃঙ্খলার মধ্যে দিয়ে তার জীবনটা অতিবাহিত করে, তার গোলটা সেট আপ করে। নিশ্চয়ই আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।